শেষমেশ ভারতীয় সেনার সঙ্গেও কি জুমলাবাজি? ঠিক যেরকম করা হয়েছে আমজনতার সঙ্গে গত 11 বছর ধরে, তেমনি ভারতের বায়ুসেনাকে কথা দিয়ে কথা রাখেনি মোদী সরকার। আধুনিক যুদ্ধ বিমানের অভাবে রীতিমতো অসুবিধায় রয়েছে ভারতের বায়ুসেনা। ফৌজের একেবারে ভেতরের খবর এভাবে চট করে পাওয়া যায় না, কিন্তু সিআইআই এর অ্যানুয়াল বিজনেস সামিটে এসে ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং একেবারে খোলাখুলি এই কথা বলে দেশময় শোরগোল ফেলে দিয়েছেন। তিনি যা বক্তব্য রেখেছেন তা সেনাদের সুরক্ষা নিয়ে এবং সেনাকে মজবুত করার ক্ষেত্রে মোদী সরকারের সদিচ্ছে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু এই বক্তব্য যে সদিচ্ছে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে তা নয়, সিআইআই এর সামিটে এসে বায়ুসেনা প্রধানের এই বক্তব্যের পরে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচারিয়া তার এক্স হ্যান্ডেলে অন্য একটি আশঙ্কার কথাও পোস্ট করেছেন। একদিকে ফৌজের কৃতিত্ব আত্মসাৎ করতে দেশময় ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বায়ুসেনার পোশাক পরে নেমে পড়েছেন সেনাদের কৃতিত্বকে নিজের ভোটের প্রচারের কাজে লাগাতে। আর ঠিক তখনই একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতোই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে পাশে বসিয়ে আসল তথ্য প্রকাশ্যে ফাঁস করে দিয়েছেন আমাদের এয়ার চিফ মার্শাল, যা আপনি আমি বললে এতক্ষণে অন্ধভক্তরা দেশদ্রোহী বলে পাকিস্তান চলে যাওয়ার নিদান দিয়ে দিত। এই এপিসোডে ফৌজের সঙ্গে কিভাবে জুমলাবাজি করেছে মোদী সরকার এবং এই জুমলাবাজি কতটা ইচ্ছাকৃত এবং এর পেছনে কারণ কি হতে পারে তার বিশ্লেষণে যাব। ভারতের সমর শক্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব রয়েছে, কিন্তু ভারতীয় ফৌজের কৃতিত্ব নিয়ে যখন কেউ রাজনীতি করার চেষ্টা করেন, ফৌজের কথাটা যখন চাপা পড়ে যায় জুমলার আস্ফালনে, তখন তার নিন্দা করাটাও কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তাই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে বায়ুসেনা প্রধানের কথাটা জেনে নেওয়া যাক। ফুটেজ দেখালেই এখন কপিরাইটের ফাঁদে ফেলে চ্যানেল গায়েব করে দেওয়া হচ্ছে বলে সেটা আর সামনে আনলাম না। আগ্রহীরা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। সিআইআই এর অনুষ্ঠানে একেবারে স্পষ্ট ভাষায় বায়ুসেনা প্রধান বলেছেন, প্রতিশ্রুতি যদি নাই রাখতে পারবেন তাহলে প্রতিশ্রুতি দেন কেন? মঞ্চে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বসেছিলেন, তার সামনেই বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং শটান বলে দেন, আমরা যখন কোনো চুক্তি সই করি তখন মোটামুটি জেনে যাই যে সময় মতো আমরা এই যুদ্ধ বিমান পাবো না। আমি তো এখনো এমন একটাও চুক্তি দেখিনি যা সময় মতো পালন করা হয়েছে। অর্থাৎ চুক্তির পরেও সময় মতো যুদ্ধ বিমান পাওয়া যাচ্ছে না বলছেন ভারতের বায়ুসেনা প্রধান। আর তার অভিযোগের তীর সরকারের দিকেই, কারণ যাদের এই বরাদ দেওয়া হয়েছিল সেটা সরকারের অধীনস্থ সংস্থা। তবে শুধুই ফাঁকা অভিযোগই নয়, রীতিমতো তথ্য প্রমাণ দিয়েই কথাটি বলেছেন অমরপ্রীত সিং। ভারতের বায়ুসেনা প্রধানের এই বক্তৃতার পরেই শোরগোল পড়ে গেছে। বেরিয়ে আসছে একের পর এক মারাত্মক তথ্য। বোঝা যাচ্ছে 2014 সালে আজকে দিনের স্বপ্নের জুমলা নরেন্দ্র মোদী শুধু ভারতের আমজনতাকেই দেননি, তার এই প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গের শিকার ভারতের সেনাবাহিনীও। ভরা মঞ্চে উপস্থিত দর্শকদের সামনেই সেনাপ্রধান বলে দিলেন 2021 সালে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1 ফাইটার জেট নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। 48,000 কোটি টাকার ওই চুক্তি 2024 সালের মার্চের মধ্যে 83টি যুদ্ধ বিমান বায়ুসেনার পাওয়ার কথা ছিল, কিন্তু 2025-এর মে মাস চলে যেতে বসলেও একটি বিমানও তারা হাতে পাননি। ভয়ঙ্কর কথা। অমরপ্রীত সিং এর বক্তৃতার আরও একটি অংশ বলে নি, তারপরের ব্যাখ্যায় আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই 2047 সালের বিকশিত ভারতের কথা বলতে শুরু করেছে। বায়ুসেনা প্রধান হয়তো সেদিকে ইঙ্গিত করেননি, কিন্তু তার বক্তব্য ছিল আগামী 10 বছরের মধ্যে নিশ্চয়ই আমাদের সামরিক সরঞ্জাম উৎপাদনে গতি আসবে, আমরা তা পাবো।
কিন্তু সে তো 10 বছর পরের কথা। এখনকার প্রয়োজন অনুসারে এখনই আমাদের বিমানটা পেতে হবে। ভারতের বায়ুসেনা প্রধানের এই বক্তব্যের গুরুত্ব বিশাল। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর চীন ও পাকিস্তানের সম্পর্ক অনেকটাই কাছাকাছি এসে যাওয়ায় ভারতের পক্ষে এখন তা খুবই চিন্তার বিষয়। এর সঙ্গে যুক্ত করুন ভারতের বিদেশ নীতির ব্যর্থতা। আজ পর্যন্ত যতবার এরকম সংকট উপস্থিত হয়েছে, ভারতের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। 2025-এর অপারেশন সিন্দুর একমাত্র ব্যতিক্রম। এবারে আর রাশিয়াকে ভারত পাশে পায়নি বিশ্বের আর কোনো দেশকেই। বরং উল্টো দিকের একটা খবর সামনে এসেছে। এখানে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার সঙ্গে 22,000 কোটি টাকার একটি ব্যবসায়িক ডিল হয়েছে পাকিস্তানের। বিষয়টা ব্যবসায়িক ডিল হলেও এর টাইমিংটি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। যখন ভারতের সাংসদদের বিভিন্ন দল বিভিন্ন দেশে পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য ছুটে বেড়াচ্ছে, ঠিক সেই সময় রাশিয়া পাকিস্তানের সঙ্গে একটা ডিল করছে। আর বায়ুসেনা প্রধানের এই বক্তব্যের পরেই অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচারিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। অনুমা আচারিয়া এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছেন, কিন্তু ভারতীয় এয়ারফোর্সে তিনি একসময় ছিলেন। সুতরাং ফৌজ নিয়ে তার বক্তব্যের অবশ্যই গুরুত্ব রয়েছে। অনুমা আচারিয়া এই বিষয়ে হ্যালকে সতর্ক করেছেন। হ্যাল একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। তার কর্মচারীদের সতর্ক করে তিনি বলেছেন, হ্যালের বিরুদ্ধে এই যে সময় মতো যুদ্ধ বিমান সরবরাহ না করার অভিযোগ উঠছে, এতে আবার মোদী সরকার বেসরকারীকরণের পথে যাবে না তো? অনুমা লিখেছেন, সচেত রহিয়ে, জিতনা হো সকে টাইম লাইন পুরা কিজিয়ে। মানে সতর্ক থাকুন, যতটা সম্ভব টাইম লাইন মেনে কাজ করুন। কর্পোরেটের হাতে ভারতের সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্রের কারখানা তুলে যাতে দেওয়া না হয়, সেরকম একটা সতর্কতা তিনি অগ্রিম দিয়ে রেখেছেন। মানে তিনি কি আশঙ্কা করছেন এই দেরির পেছনে একটা বড় পরিকল্পনা থাকতে পারে? আবার ভারতের এয়ারফোর্স নিয়ে যারা মোটামুটি খবর রাখেন, তেমন একজন সাংবাদিক বিনয় সুলতান খুব উল্লেখযোগ্য একটি পোস্ট করেছেন। সেই পোস্টে রয়েছে, ভারতের 42টি স্কোয়াড্রনের জায়গায় এই মুহূর্তে রয়েছে 31টি স্কোয়াড্রন। এছাড়াও এয়ারফোর্সের হাতে রয়েছে বেশ কিছু পুরনো অস্ত্র। এখনো তেজস হাতে পাওয়া যায়নি। রাফেল নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। 5ম জেনারেশনের কাজ সবেমাত্র শুরু হয়েছে। কবে পাওয়া যাবে সেই অস্ত্র তার কোনো নিশ্চয়তা নেই। আর এদিনই বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী রাফেলের তদন্ত মোদির সময় হবে না বলে একটি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন। তা নিয়েও হইচই পড়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এই বিতর্কে ঢুকে পড়েছে চীন। কারণ এবারের অপারেশন সিন্দুরে পাকিস্তান লড়েছে চীনের ভরসাতেই। তাতে দেখা গেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সুদর্শন চক্র ভারতের পক্ষে কাজ দিলেও আকাশ যুদ্ধে চীনের অতি আধুনিক যুদ্ধ বিমান এখন পাকিস্তানের ভাড়ারে এসে গেছে। পাকিস্তানের সঙ্গে তাদের দহরম মহরম একটা এমন জায়গায় এসে গেছে যে পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর বলা তো দূরের কথা, তারা তাদের আধুনিক এয়ারফোর্সকে পাকিস্তানের সাহায্যে কাজে লাগাতেই পারে। এই আশঙ্কার কথা এখন যুদ্ধ বিশারদরাও বলছেন। তাদের সেই আশঙ্কার কথা বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে। অথচ এসব দিকে কি আদেও নজর রয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? ওদিকে আমেরিকা সরকারিভাবে জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতিতে তাদের হাত ছিল। অর্থাৎ এই প্রথম ভারত পাকিস্তান এই দ্বিপক্ষের মধ্যে তৃতীয় পক্ষ কেউ এসে ঢুকে পড়ল। এর উপর প্রকাশ্য মঞ্চে বায়ুসেনা প্রধানের এই বক্তব্য গোদের উপর বিস্ফোরার মতো। এটা বুঝতে হবে, একজন সেনা প্রধান যখন এরকম কথা প্রকাশ্যে বলেন, তখন তার পিছনে অনেক দিনের গভীর যন্ত্রণা লুকিয়ে থাকে। মনে করে দেখুন সত্যপাল মালিকের সেই অভিযোগের কথা। ভারতীয় সেনার তরফে বারবার বলা সত্ত্বেও হেলিকপ্টারের ব্যবস্থা হয়নি বলেই পুলওয়ামার মতো ঘটনাটি ঘটেছিল। আর পুলওয়ামার ঘটনা বলতে গেলেই প্রতিবারের মতো এবারও উল্লেখ করতে হয় সেই 40 জন শহীদের কথা। ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছিল তা এখনো রহস্যময়। যেমন রহস্যময় পহেলগামের ওই 4 সন্ত্রাসবাদী কোথা থেকে এলো, কোথায় ভ্যানিশ হয়ে গেল সেই বিষয়টা।
কিন্তু আমজনতার কষ্টের কথাই বলুন, তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কথাই বলুন, বা ফৌজকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কথাই বলুন, কোনো কিছুই কি স্পর্শ করে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? শুধু ভোটে জেতার দিকেই কি তার যাবতীয় মনোযোগ? ভারতীয় সেনার সঙ্গেও জুমলাবাজি। আধুনিক যুদ্ধ বিমানের অভাবে রীতিমতো অসুবিধায় রয়েছে ভারতের বায়ুসেনা, এই অভিযোগটা কি হিমশৈলের একটি চূড়া মাত্র? বায়ুসেনা প্রধান প্রকাশ্যে বলে ফেলেছেন কথাটা, অন্য সেনা প্রধানরা কি মুখ ফুটে বলতে পারছেন না? এ ব্যাপারে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।